একটা তো ভালো লাগতেছে না, অনেক চেঞ্জ করে দেন। ভালো লাগতেছে না, এই কোন লোকে লাগাই দিছে সাদা ভাই কি অনেক আর সাইকেল মোবাইল দিতে না, তাহলে কালো যে গেঞ্জি তো শুরু কালো গেঞ্জি বলছে এইটাই তো ভালো লাগে, খারাপ খারাপ সমস্যা ভাই ভালো লাগতেছে ঠিক আছে। এই বোর্ডটা আনতে দিও কারণ মানে ভাই অবস্থাটা দিয়েছে কারণে দিনে দামে সিগন্যাল ভালো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংলাপে। আপনারা জানেন করোনা সংকটে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের লেখাপড়া। কোভিড-19 মহামারীর কারণে ইতিহাসের সবচেয়ে বড় বাধার মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এতে সারা বিশ্বে প্রায় 160 কোটি শিক্ষার্থী ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। সেই সাথে করোনা ভাইরাসের মহামারী শিক্ষাখাতে বৈষম্যকে আরো বাইরে তুলছে বলে মঙ্গলবার প্রকাশিত কোভিড-19 এর পরবর্তী সময়ে শিক্ষা সম্পর্কে জাতিসংঘের মহাসচিবের নীতিমালায় সংক্ষিপ্ত বিবরণীতে জানানো হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধের কারণে পড়াশোনার যে ক্ষতি হচ্ছে তা সাম্প্রতিক দশকগুলো শিক্ষা ব্যবস্থার অর্জিত অগ্রগতিকে ম্লান করে দিচ্ছে। হুমকির মুখে পড়ছে শিক্ষা ব্যবস্থা। করোনা সংকট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে আজ আমরা কথা বলবো। আজকের বিষয় করোনা সংকট ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমাদের সাথে আছেন জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, মাননীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম বাবু এমপি। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাবেক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওয়াহিদুল ইসলাম। আমাদের সাথে আছেন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। আমাদের সাথে সাংবাদিক হিসেবে আছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্র। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপ। শুরুতে আমি যাব আমাদের সাংবাদিক নিখিল বদ্রর কাছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আপডেট জানতে। নিখিল, আনমিউট করতে হবে কাইন্ডলি। ধন্যবাদ রূপক দা, ধন্যবাদ প্রবাস দর্পণকে এই সংলাপের মাধ্যমে প্রবাসীদের সাথে বাংলাদেশের জনগণের একটি সেতু বন্ধন তৈরি করার জন্য। এটাই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, শুরুতেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। করোনা আসলে আমাদের পুরো বিশ্ববাসীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংকটের একটি অন্যতম সংকট শিক্ষা খাতের সংকট। আমরা জানি যে স্বাস্থ্যগত সংকটের পরেই শিক্ষাটি আমাদের সামনে জরুরি হয়ে দেখা দিয়েছে। সে বিষয়ে আলোচনার আগে আমি আজকের যে সর্বশেষ তথ্য করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশে সেটি জানিয়ে দিতে চাই। প্রতিদিনের মতো স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 42 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা 4248 জন। আর এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে বাংলাদেশে 3,10,248 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,897 জন। এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অনেক ক্ষেত্রে সফলতা আমরা যেটিকে এখন দৃশ্যমান দেখছি। যদিও বিরোধী দলের অভিযোগ রয়েছে যে এই করোনা মোকাবেলায় সরকারের যথাযথ পদক্ষেপের ঘাটতি রয়েছে, তারপরেও আমরা দেখছি যে একসময় এখান থেকে 3 মাস আগে যে পরিস্থিতি ছিল এখন পরিস্থিতির অনেকটা স্বাভাবিক এবং মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনযাপনের দিকে ফিরছে। যদিও আগামী 1 সেপ্টেম্বর থেকে বিশেষ করে যানবাহনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে দিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু
শিক্ষাক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকছে। আগামী ৩রা অক্টোবর পর্যন্ত আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর পরবর্তীতে সরকার বিবেচনা করবে পরিস্থিতি কতটুকু উন্নতি হয়েছে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে জানানো হয়েছে পিইসি এবং জেএসসি পরীক্ষা হচ্ছে না। সাধারণ ক্লাসগুলোতে নতুন মূল্যায়ন পদ্ধতি এই বছরের জন্য করা হবে এবং এইচএসসি পরীক্ষা নিয়েও সরকার বিবেচনা করছে কি করা যায়। সার্বিক পরিস্থিতির এই সংকটময় পরিস্থিতির মধ্যে আমরা স্বাস্থ্য খাতে যে বিষয়টি দেখেছি, শিক্ষা খাতেও সেই বিষয়টি লক্ষণীয়। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও অনিয়ম দুর্নীতি শিক্ষা খাতেও হচ্ছে। আমরা দেখেছি যে বিশেষ করে প্রাইমারি স্কুলের বঙ্গবন্ধু কন্যার জন্য বই কেনার ক্ষেত্রে 20 কোটি টাকার অনিয়ম দুর্নীতির খবর এসেছে মিডিয়ায় এবং সেটি নিয়ে আমাদের সংসদীয় কমিটিতেও আলোচনা হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বাবু। তাকে আহ্বায়ক করে একটি এই সকল অনিয়ম দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে সংসদীয় কমিটি এবং সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে যে যারা এই ঘটনার সাথে জড়িত থাক না কেন তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে। এমনি একটি পরিস্থিতিতে এইখানে যারা বিজ্ঞ আলোচক হিসাবে আছেন, একজন শিক্ষাবিদ, আমাদের বিরোধী দল বিএনপির একজন নেতা, সংসদ সদস্য, যিনি অত্যন্ত সুন্দর বলে থাকে। আজকেও আমাদের শিক্ষা খাতে কালের এই পরিস্থিতিতে তিনি কথা বলবেন এবং আমাদের বিজ্ঞ আলোচকদের আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণ সহ প্রবাসীরা অনেক উপকৃত হবে বলে আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ নিখিল বত্র। আমি এখন যাব আমাদের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, যিনি কলেজ বিশ্ব শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর ভাই, আমরা জানি যে বিশেষ করে কোভিড-19 শুরুতে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে আমরা জানি যে যারা অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যে যেমন মানে ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠান বা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো দেখা যায়, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আপনার শিক্ষক নেতা হিসেবে কি বলবেন? ধন্যবাদ প্রবাস দর্পণের আজকের এই আয়োজন এবং আলোচ্য সূচি যেটা নির্ধারণ করেছে সেজন্য। সম্মানিত দুজন আলোচনা আছেন, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আছেন। নিখিল ভদ্র বলার জন্য চেষ্টা করেছেন। আমি মোটার আগে 2-4টা কথা বলতে চাই। প্রধানত বিষয় হচ্ছে দেখি, আমাদের গত 25 তারিখ উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য ছেলেপুলেরা যে আবেদন করেছে, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যে আবেদন করেছে, যারা এসএসসি পাস করেছিল তার মধ্যে থেকে 3.5 লাখ শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদনই করেননি। তাহলে বুঝতে পারেন, এবং এটা কিন্তু টোটাল শিক্ষার্থীর যারা এসএসসি পাস করছে, এসএসসি বা সমমানের পরীক্ষা, তার 20% শিক্ষার্থী উচ্চতর কোন শিক্ষা মানে উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য আবেদন করেন নাই। তাহলে বুঝতে পারেন কি ধরনের বড় ধরনের একটা ড্রপ আউট হয়ে যাচ্ছে। এই কথাটা আমি আপনার এখানে আলোচনার আরো যুক্ত হয়ে এই কথাটা বলার জন্য চেষ্টা করেছি। আমাদের যে আরো দুজন অতিথি আছেন, ওনারা খেয়াল করবেন, বিগত সময়তে এমডিজির ক্ষেত্রে আমাদের কতগুলো অর্জন ছিল যেগুলো সারা দুনিয়াতে আমরা প্রশংসিত হয়েছিলাম। কিন্তু এই যে সংকট করোনা কারণে সৃষ্টি হয়েছে, এই সংকটের কারণে অপরাপর যে কোনো কিছুর একটা সংকট কিন্তু সাময়িক হয়। যেমন একটা বন্যা যদি হয়, তাহলে একটা চাষ অথবা একটা ফসলের সাময়িক একটা হয়, তারপরের বার করা যায়। কিন্তু শিক্ষার ক্ষেত্রে যে সংকট এখন সৃষ্টি হয়েছে, এটা একটা জেনারেশনের ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা যথাযথভাবে এটার জন্য উদ্যোগ গ্রহণ করতে না পারি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন। শুধু আমার নয়, ইউনেস্কোরও এই বিষয়ে অবজারভেশন, এই জিনিসটা আছে, এটা আমাদেরকে বিবেচনা রাখতে হবে। শিক্ষা ক্ষেত্রে আমাদের বৈষম্য আগে থেকেই বিরাজমান। এই বৈষম্যটা কিন্তু আরো বড় করে নিয়ে আসছে আমাদের অফলাইন এবং অনলাইন এডুকেশনের ক্ষেত্রে। এই বৈষম্যের ক্ষেত্রে যার
অর্থ আছে সে অনলাইনে যত দ্রুত ইন করতে পারছে, অথবা ঘরে বসে কোচিং সেন্টার গুলো থেকে সে যেভাবে অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারছে, কিন্তু যার কাছে অর্থ নাই সে সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এবং বৈষম্যটা তীব্র হচ্ছে। আমি বললে আমার ব্যক্তিগত বলার বিষয় না, এটা হুয়ের যিনি ডিজি আছেন টেড্রস, উনিও বলেছেন যে এই বৈষম্যটা কিন্তু চরম আকার ধারণ করছে, যেটা আমাদেরকে বিবেচনায় নিয়ে কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা কিন্তু প্রথম থেকে বলতেছিলাম আমাদের কতগুলো ক্রাশ প্রোগ্রাম নিতে হবে, যদিও শেষ মুহূর্তে এসে এখন কতগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কতগুলো কথা আসছে যে এই বিষয়গুলো সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটা জিনিস একটা টাইম ধরে ধরে কিন্তু আমাদেরকে বলে দেওয়া উচিত ছিল। যদি দিতে পারতাম তাহলে এটা করতে পারতাম। আর একটা আমরা প্রথম থেকে বলতেছি, অফলাইন এবং অনলাইনের যে শিক্ষার জায়গাটা আছে, অনলাইনে আমাদেরকে আলটিমেটলি কিন্তু আমাদের এইদিকে সামনের দিকে হয়তো আমাদের আরো যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ক্রাশ কতগুলো প্রোগ্রাম দরকার। সেক্ষেত্রে যেসব শিক্ষার্থী অনলাইনে অংশ নেওয়ার মতো সুযোগ পায় না, তাদেরকে উপবৃত্তি বা ভর্তুকি প্রতিষ্ঠানগুলো থেকে গ্রহণ করে একটা পরিকল্পনা নিয়ে সেই বিষয়টা কিন্তু তাদের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি দরকার। যদি না নেওয়া হয়, আমি যে কথাটা বলতেছি এটা আরো কংক্রিটলি বলি, অনেক শিক্ষার্থীর কাছে স্মার্টফোন নাই অথবা ল্যাপটপ না থাকতে পারে, তাহলে তাকে আপদকালীন ভাবে এটা ভর্তুকি দেওয়া হতে পারে, অথবা একটা ঋণ ব্যবস্থা চালু করতে পারে, যেটা হোক না কেন তাই সে যেন অনলাইনের এই সুযোগটা পায় তার ব্যবস্থা দিতে হবে। যদি আমার 10% শিক্ষার্থী অনলাইনের সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে এখানেও আবার বৈষম্য চরম আকারে সৃষ্টি হবে। এই জিনিসটা আমাদেরকে বিবেচনায় নিয়ে কিন্তু আমাদেরকে অগ্রসর হইতে হবে, এবং আমরা এখনই বলতে চাই দ্রুত এটার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আমাদের এই জায়গা থেকে আমরা কখন বেরোতে পারবো, করোনা কোন দিন যাবে আমি তো সেটা বলতে পারি না, কিন্তু শিক্ষা তো স্থবির করে রাখা যাবে না। যেমন আমি আরেকটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই, 6.5 মাস অলরেডি আমাদের চলে গেছে, সেপ্টেম্বর সহ 7.5 মাস চলে যাবে। মার্চের 17 তারিখ থেকে আসলে বাস্তবিক পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তাহলে মার্চ মাসের 15 দিন 6.5 মাস চলে গেছে। সেপ্টেম্বর গিয়ে অক্টোবরের 3 তারিখ খোলার প্রশ্ন আছে 7 দিনে, তাও কতদূর হবে করোনার পরিস্থিতির কারণে এটা করা যাবে কিনা সেটা আমি জানি না। আরেকটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে, এই যে সার্কুলারটা দেওয়া হয়েছে এবার বন্ধের সময়, সেখানে একটা চরম বৈষম্য করা হয়েছে, এবং এটা একটা আমি মনে করি এই বিষয়টার দিকে নজর দেওয়া দরকার। আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, কওমি মাদ্রাসা খোলা রাখার জন্য বলেছেন, আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কথা বলেছেন। একটা দেশে তো এই ধরনের নীতি হতে পারে না। আমি হাটাদারির যে কওমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কিন্তু 30,000 মতো শিক্ষার্থী আছে। আমি বলতে চাই এই বিষয়টা বিবেচনা করে কিন্তু সিদ্ধান্তটা গ্রহণ করা দরকার। এমন কতগুলো জিনিস স্পর্শকাতর ভাবে করা উচিত নয় যেখানে সাধারণ একজন শিক্ষার্থীকে অন্য একটা শিক্ষার্থীর সাথে পার্থক্য তৈরি করে, তার মনের মধ্যে একটা ভিন্ন ধরনের চিন্তা জায়গা পরিণত করতে চায়। আরেকটা জিনিস সামনে চলে এসেছে, সেটা গুরুত্বপূর্ণ ভাবে আমি সেটা বলবো, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমার একজন শিক্ষক এখানে আছেন, নজরুল ভাই আছেন, উনি ভালো করে বলতে পারবেন। বাবু ভাই, উচ্চ মাধ্যমিক কিন্তু আমাদের উচ্চতর শিক্ষার গতিমুখ নির্ধারিত হয়। এটা খুবই ভালোভাবে এটা চিন্তা ভাবনা করে এই সংক্রান্ত বিষয়ে বছর উচ্চ মাধ্যমিক পাস করেছে 1977 সালে, সেই বছর কিন্তু একসাথে দুটা পরীক্ষা হয়েছিল। 76-এর যারা পরীক্ষার্থী ছিল তাদেরও পরীক্ষা হয়েছে, 77-এর যারা পরীক্ষা ছিল তাদেরও পরীক্ষা হয়েছে। প্রয়োজনে এই বিবেচনাগুলো রেখে কাছাকাছি সময়ের মধ্যে যেন দুইটা পরীক্ষা নেওয়া যায় সেরকম পরিকল্পনা গ্রহণ করা দরকার। আমি আর কথা এখানে বাড়াবো না। আমি বলতে চাই নেটওয়ার্কে যাওয়ার জন্য, শিক্ষার্থীদের এবং শিক্ষকদের নেটওয়ার্কে যাওয়ার জন্য ভবন উন্নয়নের কাজ বা উন্নয়ন সংক্রান্ত জায়গা থেকে আইসিটি এবং নেটওয়ার্কের ক্ষেত্রে কিছু ভাতা যেন ট্রান্সফার করা হয়, দেওয়া হয়, দিয়ে সেটা করা দরকার। আরেকটা বিষয় বলে রাখতে চাই, আমাদের শিক্ষার সেশনটা সচরাচর জানুয়ারির 1 তারিখে হওয়ার কথা। এই শিক্ষার সেশনটা দরকার হলে 2 মাস বা 3 মাস পিছিয়ে, হয় 1 মার্চ না হলে 1 এপ্রিল নিয়ে গিয়ে আমরা এখান থেকে যতদূর কভার দিতে পারি নাই সেটা কভার করা যায় না, পরের 9 মাসে গিয়ে আমরা সেটাকে ক্রাশ প্রোগ্রাম নিয়ে সেটাকে অগ্রসর করতে পারি। এটা আমার বিবেচনায় রাখার জন্য আমি আজকে যারা আলোচনা শুনছেন
এবং ফেসবুকের মাধ্যমে যারা শুনছেন তাদেরকেও আমি বলবো এই বিষয়টা বিবেচনা রেখে কিন্তু প্রোগ্রামটা করা দরকার। একেবারে জানুয়ারির 1 তারিখ থেকে আরেকটা সেশন শুরু করতে হবে, এরকম টাইট কোনো বিষয় না রেখে এইরকম একটা করা যায় কিনা সেটা হচ্ছে বড় 3 মাস যদি আমি হাতে রেখে পাই তাহলে এদিকে যে আমি ঘাটতি দিলাম সেই ঘাটতিগুলো আমি কিছু পূরণ করতে পারি। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, যেখানে আমাদের রূপক দা বলেছেন যে আমাদের প্রাইভেট অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, 40,000-এর মতো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমরা কেজি স্কুল বলি বা কিছু ইংলিশ মিডিয়াম স্কুলের কথা ধারণা করতে পারি। এগুলোর মধ্যে অর্ধেকের বেশি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে গেছে। এই শিক্ষার্থীরা যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সে গিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাবে না। মাদারীপুরে ওই যে শিক্ষা প্রতিষ্ঠানটা পদ্মা নদীতে ডুবে গেছে, ভেঙে পড়ে গেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের এরকম অবস্থা হয়ে গেছে। এইটাও কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে নিয়ে কিন্তু আমাদেরকে বিবেচনায় নিয়ে অগ্রসর হতে হবে এই কথাগুলো। আরেকটা হচ্ছে আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাজ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু নন এমপিও শিক্ষক আছে যাদের অধিকাংশই এই সময়কালীন করে বেতন ভাতা পাচ্ছে না। তাদের জন্য সরকার শুধুমাত্র একটা ভাতা নির্ধারণ করেছেন, সেজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই, কিন্তু এইটার পরিমাণটা খুবই কম হওয়ার কারণে মাত্র 5 মাসে তাদের জন্য 5,000। সুতরাং আমি বলতে চাই এই বিষয়টা বিবেচনা করে তাদের জন্য আরো কিছু বরাদ্দ দেওয়া বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এইটা না করলে শুধুমাত্র 5,000 টাকা দিয়ে 5 মাস একজন শিক্ষকের পক্ষে ভর্তুকি দিয়ে চলা যায় না, এদিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে যদি আমার আলোচনার সুযোগ আসে আমি আরো কিছু সংযুক্ত করব। আপনাদের সকলকে ধন্যবাদ। বন্ধ করছো? আপনার মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অফ করা আছে, মিউট করা আছে। ধন্যবাদ ধন্যবাদ। আমি এখন যাব আমাদের অধ্যাপক এবিএম ডক্টর এবিএম উবাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আমি উবাইদুল ভাই কাছে যাবো। উবাইদুল ভাই, আমরা বাংলাদেশের যে এই করোনাকালীন সময় যে আমরা দেখতে পেয়েছি যে অবস্থা, এই অবস্থায় কি বলবেন, কি পরামর্শ রয়েছে সরকারের প্রতি আপনাদের? জি, ধন্যবাদ সঞ্চালক জনাব রূপক চাঁদ দাস রূপক। আজকের এই আলোচনা সভার সঞ্চালক, উপস্থিত আজকের বিজ্ঞ আলোচক, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু, উনি প্রাথমিক ও গণশিক্ষা সংসদীয় কমিটির সদস্য আছেন। উপস্থিত আছেন আজকের বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, উপস্থিত কালের কণ্ঠের জনাব নিখিল ভদ্র, এবং আজকে যারা সংযুক্ত আছেন এই অনলাইন টক শোতে, সবাইকে আমার শুভ সন্ধ্যা এবং আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে প্রথমে এই শিক্ষা ব্যবস্থা বা করোনা সংকটের কথা বলার আগে বলতে হয় যে করোনা সংকটটা আমরা কিভাবে মোকাবেলা করছি বা করোনা সংকট কিভাবে আসছে। সো আমরা জানি যে ডিসেম্বর মাসে গত বছরে উহান থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশে আমার প্রথম হিট করেছে, যেটা বলবো 8ই মার্চ। আমরা ওই দিনই আমরা জানতে পেরেছি 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনার হিট করার মেসেজ। সেই সময় আমরা অলরেডি 2 মাসের বেশি সময় পেয়েছিলাম বাংলাদেশ। তখন যদি এই হিট হওয়ার আগে যদি এই ব্যাপারটার প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া যেত, সতর্ক থাকা যেত, যেমন করে আমরা বলবো যখন ওই সময় বাংলাদেশে আমাদের প্রবাসী বন্ধুরা যারা বাংলাদেশে এসেছেন, ওই সময় যদি ফ্লাইটগুলো আসার পরে তাদেরকে যদি কোয়ারেন্টাইনে নেওয়া যেত, আইসোলেশনে নেওয়া যেত, তাহলে হয়তো বা 14 দিন থাকার পরে নিশ্চয়ই এই করোনাটা আমাদের 18 কোটি মানুষের কাছে পৌঁছাতো না। সেটা হয়তো ওই কোয়ারেন্টাইন সেন্টারের ভিতরে সীমাবদ্ধ থাকতো, তারা সুস্থ হলেই তারপর তাদের কাছে, তাদের আত্মীয় বান্ধবের কাছে যেতে পারতো। সরকার সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেন পরিচয় দিয়েছে সেটা হয়তো একটা উদ্দেশ্য ছিল, এই কারণে ছিল যে সামনে একটা বিশেষ দিন ছিল, বিশেষ দিনকে উপলক্ষ করে
সেটা তারা উদযাপন করবে। এই জন্য ওখানে তারা করোনাকে পরোয়া করে নাই, করোনাকে কোনো চিন্তায় পাত্তাই দেয় নাই। তখন সেই সময় এই বর্তমান সরকারের একজন মন্ত্রী বলেছেন যে করোনাকে ভয় পাওয়ার কিছু নাই, করোনার চেয়ে আমরা অনেক শক্তিশালী, করোনাকে মোকাবেলা করা সহজ ব্যাপার। কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশে আসলে হিট করেছে, তখন সেই কথাগুলো আমরা স্মরণ করছিলাম যে কতখানি শক্তিশালী, করোনা শক্তিশালী না আমাদের মন্ত্রী মহোদয়রা শক্তিশালী। কিন্তু সেই বিশেষ দিনটা পার হওয়ার কাছাকাছি যখন আসলো, তখন দেখা গেল যে আসলে এত দ্রুত ছড়াচ্ছিল, ওই মুহূর্তে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা না হয়, লকডাউন না করা হয়, তাহলে এটা ভয়াবহতা আরো বেশি হবে। সে কারণে 16 তারিখেই ঘোষণা দেওয়া হলো, 16ই মার্চ, এবং 18ই মার্চ থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলো, এবং ধীরে ধীরে 25শে মার্চ থেকে বাংলাদেশে লকডাউন তৈরি হলো। তো তার মানে হচ্ছে এই যে করোনাটা আসলে আসাটার সময় যদি আমরা সতর্ক থাকতাম, শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি শিক্ষায় অগ্রগামী সেই জাতি তত অগ্রগামী, উন্নয়নশীল, সেটাকে আমরা মনে রাখতেই হবে। কিন্তু সেই কথাটা বিবেচনায় না রেখে যখনই এরকম মানে কিছুটা খামখেয়ালিপনা করা হয়, জাতিকে নিয়ে মস্করা করা হয়, তখন জাতি পুরোটাই তার কুফল ভোগ করতে বাধ্য হয়। পরবর্তীতে যখন এপ্রিল মাসে দেখা গেল যে এই করোনা পরিস্থিতির মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই বন্ধ থাকলো, লকডাউন চললো, মাঝখানে একদিন হঠাৎ করে দেখা গেল যে গার্মেন্টস খুলে দেওয়া হলো, বেতন ভাতা নিল, আবার বিকালবেলা গার্মেন্টস বন্ধ করে দেওয়া হলো। সারা বাংলাদেশ থেকে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা শহরে ফিরে আসলো, আবার তারা থাকবে, তাদেরকে থাকতে দেওয়া হলো না, ইমিডিয়েটলি বিকালে তাদেরকে চলে যেতে হলো। এই যে তাদের আসা এবং যাওয়া, এগুলো কি এদের টম অ্যান্ড জেরি খেলার মতো অবস্থা হলো না? এটা তার মানে টম অ্যান্ড জেরি খেলাটা তো এটা সরকার করতে পারে না। তারপরে দেখা গেল মার্কেটগুলো একবার বন্ধ থাকলো কিছুদিন, আবার দেখা গেল বিকাল 4টা পর্যন্ত খোলা রাখা, 4টার পর্যন্ত খোলা রাখা হলো, 4টার পরে বন্ধ করা হলো। তারপর একবার দেখা গেল পরিবহন বন্ধ করা হলো, আবার দেখা গেল না, ওই তাদের লোকজনদের খোলা চলে যাওয়ার জন্য সেখানে আপনার পরিবহন খুলে দেওয়া হলো বা ফেরি খুলে দেওয়া হলো। এই যে ডিসিশন গুলো এক এক দিন এক এক সময় এক এক রকম করা হলো, এগুলো মানে মাহাত্ম বুঝছি না, এগুলো কোথায় সারা নজরুলটা বুঝতেছি না কেন এগুলো করলো। কারণ এই অবস্থায় দেখা গেল যে এই বিকাল 4টা পর্যন্ত মার্কেট খোলা রাখা হলো, তার মানে বিকাল 4টা পর্যন্ত করোনা ছড়ায়, তারপরে বিকাল 4টার পরে করোনা বোধহয় আর ছড়ায় না, ওরা বোধহয় চলে যায়। তার মানে না, সরি আমি উল্টা বলবো, 4টার পর থেকে করোনা ছড়ায়, এই জন্য ওই সময়কালে মার্কেট যেতে পারবে, 4টার পরে সব বন্ধ থাকতে হবে, কারণ করোনা ওই সময় জোনাকি পোকার মতো বের হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো যদি দূরদর্শিতা না থাকে, কাজকর্মে একবার ডিসিশন নেওয়া হয় আবার একটু পরে চেঞ্জ হয়ে যায়, এগুলোর আমরা যতটুকু দেখেছি বা বুঝে আসছি সেগুলো হলো এইভাবে যে আসলে এই পরিবহন খোলা, গার্মেন্টস খোলা, এগুলো সবই ছিল এই সমস্ত সেক্টরে যারা বর্তমান ব্যবসা করতেছে এরা সরকারের লোকজন, সরকারের লোকজন যেন মানে ব্যবসা করতে পারে নির্দ্বিধায় বিনা ঝঞ্ঝাটে, সেই জন্য এগুলো তাদের পছন্দ মতো খুলে দেওয়া হলো, খুলে রাখা হলো। তারপরে দেখা গেল যে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে প্রতিদিন 30,000 করে করোনা রোগীদের শনাক্ত করার জন্য, টেস্ট করার জন্য, কিন্তু দেখা গেল বাংলাদেশের টেস্ট করার শুরু হলো 10,000, 11,000, 12,000, 15,000 করে। এখন আজকে দেখা গেল আজকে টেস্ট করেছে বোধহয় আরো কম, আজকে টেস্ট করা হচ্ছে, নমুনা সংগ্রহ হচ্ছে 11,934টি, সেখান থেকে শনাক্ত হয়েছে 1,897টি, মৃত্যু দেখা গেছে 42 জন। এটা 15.9%, আগে একটু কমেছে, আগে আরো বেশি ছিল প্রথম দিকে। কিন্তু ইন টোটাল দেখা যায় এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হচ্ছে 15,37,749টি। তার অনুপাত, এই পরীক্ষা হওয়া নমুনার অনুপাত হচ্ছে 20.21%। সেগুলো কিন্তু যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসক্রিপশন মেনে চলা হতো, 30,000 করে যদি এই টেস্ট করা যেত, তাহলে হয়তো আমরা এতদিনে আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম, আমরা হয়তো করোনা রোগী শনাক্ত সংখ্যা আরো বুঝতে পারতাম কথাটা। কিন্তু এই মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত টোটাল মারা গেছে 4,248 জন আজকের হিসাবে, গভর্নমেন্ট সরকারি হিসাবে,
আর 3,10,822 জন মারা গেছে। এই সবই সরকারি হিসাব। সরকারি হিসাবের প্রতি আমরা কতটুকু আস্থাশীল সেটা আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, উনি ভালো বুঝবেন, ভালো জানেন, উনি বাস্তবতার নিরিখে কথা বলবেন। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে বাস্তবতা হলো এই, আমরা জানি যে আসলে এই টেস্টগুলো কতখানি সত্যতা আছে। কেননা 4,248 জন মারা গেছে, এর বাইরেও আমরা অনেক শুনতে পারি যে করোনায় মারা যায় নাই, মারা গেছে কিন্তু করোনায় মারা যায় না। কিসে মারা গেছে? করোনা সিমটম নিয়ে মারা গেছে, করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এই ধরনের কথাবার্তা আসলে এগুলো মানে এক ধরনের ভেগ কথাবার্তা, যে করোনার উপসর্গ বলতে আবার কেমন হলো, করোনায় মারা যায় নাই। এই কথাগুলো আসলে এক ধরনের মূল সত্যটাকে গোপন করার শামিল। সত্য মানুষের কাছে, জনগণের কাছে উপস্থাপন করতে হবে। সরকার যদি জনগণের ভোট নিয়ে থাকে, সরকারের জনগণের কাছে জবাবদিহিতা আছে। সরকারের প্রত্যেকটা পদক্ষেপকে জনগণ মূল্যায়ন করার দাবি রাখে, মূল্যায়ন করা তাদের যৌক্তিকতা আছে। সেই জায়গা থেকে সরকার সরে গেছে। সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে এবং এই অবস্থায় আমরা এখন অনেক সংকটে আছি। সর্বশেষ কথা হলো এই, গত কয়েকদিন আগে আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো আবার সব বন্ধ করে, আবার বন্ধ এক্সটেনশন করেছে। 3রা নভেম্বর, অক্টোবর পর্যন্ত বন্ধ আছে। তার মধ্যে একটু আগে আমাদের প্রিন্সিপাল জাহাঙ্গীর সাহেব বলছেন যে কওমি মাদ্রাসা খোলা রাখছে। এগুলো আসলে এটা উনি বলেছেন, প্রিন্সিপাল সাহেব বলেছেন। তবে আমি বলবো যে একই অঙ্গে বহুরূপ হয়ে গেল না, যে একটা জায়গাতে আমি কওমি বন্ধ রাখবো আবার অন্য বন্ধ খোলা রাখবো। বাংলাদেশে প্রাথমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান আছে 1,29,258টা, মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান আছে 20,660টা, কলেজ আছে 4,551টা, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 53টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে 103টি, মাদ্রাসা আছে হাজার হাজার, কিন্ডারগার্টেন স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ক্যাডেট মাদ্রাসা আছে, আরো অনেক আছে, অসংখ্য। এর ভিতরে শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলো আমরা খোলা রাখছি, বাকিগুলো বন্ধ রাখছি। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা কোথায় আমি ঠিক বুঝতেছি না। আমরা এটা জাতি জানতে চাই যে আসলে এগুলো এইরকম অবস্থায় কওমি মাদ্রাসায় কি করোনা ঢুকে না? ওরা কি করোনা কি ওদের আঁকড়ে রাখছে নাকি? মানে পাঞ্জাবি টুপি বললে বলে করোনা ঢুকতে পারে না, এরকম মানে জি ওবায়দুল ভাই শুনতে পাচ্ছেন? জি বলেন। সরি, আমি একটু নেটওয়ার্ক চলে গেছিল আমার। তো আমি এগুলো মেসেজটা ভিন্নভাবে যায় মানুষের কাছে। তবে হ্যাঁ, এটা বলতে পারেন যে কওমি মাদ্রাসা খোলা রাখার উদ্দেশ্য হচ্ছে হুজুরদের কাছ থেকে ভোট নেওয়া। এটা যদি উদ্দেশ্য হয় শুধু হুজুরদের ভোট নিব আর বাকিদের ভোট লাগবে না, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু বর্তমান সরকারের যে অবস্থা আমরা জানি, 2005 সালে নির্বাচন, 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন, 2018 সালের ডিসেম্বর নির্বাচন, ভোট তো লাগে নাই, জনগণের ভোট তো দরকার পড়ে নাই। 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন হয়েছে, আপনারা জানেন সবাই। ভোট কেন্দ্র দখল করা হয়েছে, সেখানে ভোটার ছিল না, কুকুর ছিল, ভোট জনগণের যাওয়া লাগে নাই। আবার এবারেও দেখা গেছে একই অবস্থা। ভোটের দিন আগে রাতে সব ভোট বাক্স শেষ করা হয়েছে, ব্যালট বাক্স সব ব্যালটে ভরা হয়ে গেছে সিল দিয়ে। সে একটা বিশেষ প্রতীকে সিল মেরে সেগুলা ব্যালট বাক্স ভরা বন্দি করা হয়ে গেছে। পরদিন শুধুমাত্র লোক দেখানো কিছু করা হয়েছে। তো এগুলো তো আসলে এই ভোট লাগে না। যদি ভোট নাই লাগে জনগণের, তাহলে আমরা কেন কওমি মাদ্রাসাকে আলাদা গুরুত্ব দেবো, কওমি মাদ্রাসাকে আলাদা মানে খোলা রাখবো আর অন্যগুলো বন্ধ রাখবো? তা তো হয় না। এখন যদি বলি এগুলোর মাধ্যমে আমরা অনলাইন এডুকেশন চালাচ্ছি, আমরা কেউ হয়তো আমাদের এমপি সাহেব বলবেন যে আমরা অনলাইন কার্যক্রমের মাধ্যমে সব খোলা রেখেছি। আচ্ছা, এইচএসসি পরীক্ষা আমরা নিতে পারছি না। আজকে দেখলাম পত্রিকা এসেছে, মানে সরকার নীতি নির্ধারক বলেছেন যে নভেম্বর মাসে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে। এখন আমি যদি বলি এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে উচ্চশিক্ষার প্রথম স্তরে হলো এইচএসসি পরীক্ষা, ঢোকার প্রথম স্তরটা হলো এইটা। সেই জায়গাতে যদি শুরু হয়, এখন যেহেতু বিশ্ববিদ্যালয় সারা আমরা অনলাইন এডুকেশন চালাচ্ছি, ক্লাসরুম খোলা নাই, লাগছে না, অন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এখানে চিন্তা করলে কিন্তু এখন সুযোগ আছে যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ইচ্ছা করলে এইচএসসি পরীক্ষা নেওয়া যেতে পারে সামাজিক দূরত্ব বজায় রেখে। হ্যাঁ, বলতে পারেন যে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সব জায়গায় সবাই একরকম কিনা।
গ্রাম এলাকাতে বা মফস্বল শহরে এই করোনা অবস্থায়ও দেখা গেছে যে সেখানে হয়তো স্বাস্থ্যবিধি মেনে কিছুটা মানা সম্ভব, শহরে মানা সম্ভব, কিন্তু গ্রাম এলাকায় মানা সম্ভব না, বা সেখানে মানে স্বাস্থ্যবিধি মেনে মানার ব্যবস্থাটা অনেক অপ্রতুল, তাদের আনুষঙ্গিক ব্যবস্থাও নাই। শহরে হয়তো সম্ভব। তারপর পরবর্তী পর্যায়ে বিষয়টা আলাপ করব, আমরা আবার আসবো, আমরা পরবর্তী পর্যায়ে আপনার কাছে আবার আসতেছি। এখন যাবো আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম বাবু। বাবু ভাই, আমরা দেখলাম আমাদের উবাইদুল ভাই অনেক প্রশ্ন রেখেছেন, কি বলবেন আপনি সরকার দলীয় এমপি হিসাবে? আপনাকে ধন্যবাদ। এখানে আমি আসলে সরকার দলীয় এমপি হিসাবে কথা বলবো না, আমি বলবো যে এখানে আমাদের শিক্ষকদের নেতা জাহাঙ্গীর সাহেব কথা বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্বিত শিক্ষক আবাদুল স্যার কথা বলেছেন। আমি একটু ভিন্ন মাত্রা যোগ দিব, বিষয়টা এমন নয়। বিষয়টি বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন, প্রতিটি নাগরিক প্রতিনিয়ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিষয়গুলোকে নিয়ে রাত দিন কথাবার্তা বলছেন এবং সবাই সেফ কাস্টডিতে থাকার চেষ্টা করছেন। করোনা সংকট, করোনা ভাইরাস, এটা শুধুমাত্র বাংলাদেশের কতিপয় মানুষের জন্য নয়, আর বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র আওয়ামী লীগের বা সরকার দলের নেতা কর্মীদের নয়। স্যার যে কথাটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে এই কথাটা বলে নিলাম যে সরকারের দলের ব্যবসায়ীদের সুবিধার জন্য কলকারখানা চালু করে দিলেন একজন শিক্ষকদের নেতা, রাষ্ট্রের এক্সপোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি শিক্ষকতা করেছেন, যে বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্ববোধ করি, ছাত্র হয়ে গর্ববোধ করি, সেই ক্যাম্পাসের একজন শিক্ষক এবং শিক্ষকদের নেতা সাধারণকে যিনি নেতৃত্ব দেন, সেই আমার শিক্ষক যখন এই কথা বলেন তখন তার চ্যালেঞ্জ করতে পারবো না, বা শিক্ষককে ছোট আমি করতে পারি না ছাত্র হিসাবে। আমরা যেটা বিশ্ববিদ্যালয়কে সম্মান করি সেই জায়গা থেকে আমি কথা শুরু করতে চাই। কথাটি হলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, করোনা ভাইরাস সারা পৃথিবীকে আঘাত করেছে, সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা একইভাবে আজকে হুমকির সম্মুখীন দাঁড়িয়েছে। বাংলাদেশের চেয়ে ভয়াবহতা রূপ ধারণ করেছিল ইউরোপ, আমেরিকা এবং পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলোতে, যেখানে শিক্ষা এবং জীবন চলার ব্যবস্থা, স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত এবং চাহিদা মোতাবেক দীর্ঘ অনেক বছর যাবৎ পরিচালিত হচ্ছে। সেখানে বাংলাদেশের মানুষ শিক্ষা আমার অধিকার, সেই অধিকার স্লোগান বেগবান করার মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। মাত্র যখন সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিতকরণ চলেছে বছরের পর বছর, যুগের পর যুগ, সেখানে এখন মাত্র বঙ্গবন্ধুকে হত্যার ৪৫ বছর পর জিয়া, এরশাদ, খালেদা জিয়াদের দুঃশাসনকে মোকাবেলা করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিশ্চিতের গল্প এখন মানুষ শুনছে। যখন বাংলাদেশের হাসপাতালগুলো মাত্র ডাক্তার পরিপূর্ণতায় কিছুটা ভূমিকা রাখতে সক্ষম হয়েছে, সেই মুহূর্তে করোনা ভাইরাস, আর যারা বাংলাদেশের নাগরিক নন, বিশ্বের অন্য কোনো দেশের নাগরিক, বিশেষ করে ইউরোপ, আমেরিকার কথা আমি বলবো, সেখানে প্রতিনিয়ত যেখানে ডাক্তার রেডি, পেশেন্ট ক্লান্ত হওয়ার আগে যেখানে ডাক্তার প্রস্তুত থাকে, সেই দেশগুলিতে কিন্তু লাশের স্তূপ করে গিয়েছে। স্পেনের মতো দেশে এই করোনায় আক্রান্ত রোগীদের আমরা সারি সারি লাশ দেখতে পেরেছি। লন্ডনের মতো সভ্য দেশে, সভ্যতার মাপকাঠিতে যারা এখনো নাম্বার 1, সেই সভ্য দেশে আমরা লাশগুলোকে কিভাবে আইস করে ফেলে দিতে দেখেছি, এটা নিশ্চয়ই আমার বিশ্ববিদ্যালয়ের গর্বিত শিক্ষক এবং জাহাঙ্গীর সাহেব সচক্ষে দেখেছেন। আমি বিজ্ঞ শিক্ষক এবং
আজকের আলোচক বৃন্দকে সামনে নিয়ে রূপকদাকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের এই করোনা ভাইরাসের ব্যর্থতা নিয়ে সরকারের ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়া না দেওয়ার কি থাকতে পারে? গুণীজন, জ্ঞানীজন এবং শিক্ষার বিশারদরা যখন এইভাবে কথা বলে, সেই দেশের ভবিষ্যৎটা কি হতে পারে? সর্বক্ষেত্রে যদি আমরা রাজনীতিকে ঘোলা পানিতে নিয়ে যেতে চাই, তাহলে মনে করবেন এই ঘোলা পানিতে মাছ শিকার করে জিয়াউর রহমান হত্যাকাণ্ড ঘটেছে। বিচার করার জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তারই স্ত্রী বারবার, কিন্তু মুখ দিয়ে কোনোদিন জিয়াউর রহমানের খুনের বিচার করবে এই কথাটাও কোনোদিন বলে যেতে পারে না। এত দুর্ভাগা দেশে আমাদের কথা বলতে হচ্ছে আজ। সত্যের গল্পের কাহিনী অসত্যের প্রলাপে রূপান্তর হয়েছে। সেই জন্য আমি বলবো, মনে রাখবেন, বাংলাদেশ করোনা ভাইরাসকে মোকাবেলা করতে অনেকটা সক্ষম হয়েছে, পুরোপুরি না, অনেকটা। যেখানে সব দেশগুলো হিমশিম খেয়েছে, সেই দেশে এখনো আমাদের উৎপাদন ব্যবস্থা চালু রয়েছে। মৃত্যুর হারের সংখ্যা অন্যান্য দেশ থেকে অনেক কমিয়ে আসছে। আক্রান্তের সংখ্যা যত না বেশি, তার চেয়ে অধিক বেশি আমরা লক্ষ্য করেছি উন্নত দেশগুলোতে। আমরা কিন্তু প্রটেক্ট করতে সক্ষম হয়েছি অনেকটা। আরেকটা বিষয় তিনি বলেছেন, যে এই বিষয়টি খুবই দুঃখজনক। শিক্ষাকে নিয়ে যদি আমরা এইভাবে বলি, তাহলে আমি মনে করি এটা আমরাই শিক্ষাকে পিছু হটানোর জন্য চেষ্টা করছি, এটা বহিঃপ্রকাশ করবে। বাংলাদেশে আপনি শিক্ষার কথা বলছেন, আজকে আমি মনে করি এসএসসি, এইচএসসি বা যারা ভর্তি হতে পারে না, একটা চমৎকার কথা বলেছেন জাহাঙ্গীর সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাই, যে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার জন্য 20% ছেলেমেয়েরা অ্যাপ্লিকেন্টই হয়নি। এটা দুঃখজনক, কিন্তু বাস্তবতা হলো এই বিষয়ে আমরা কি করতে পারি। শিক্ষক নেতা হিসেবে আমার বক্তব্য কি, ওই আমাদের স্যার ওবায়দুল সাহেবের বক্তব্য কি, একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে আমাকে যদি সেই জ্ঞানটা দিতেন, তাহলে এই সংলাপে বসে কিছুটা জ্ঞান অর্জন করতে পারতাম। আমি বলবো যে এই 20% ছেলে মেয়ে যারা পরীক্ষা অংশগ্রহণ করে না বা ভর্তি হতে চান না বা নেক্সট উচ্চশিক্ষা নিতে আগ্রহী নন, তারা যেন জোরে না যায়, সেই জন্য সরকারকে কি পদক্ষেপ নেওয়া উচিত, সংসদ সদস্য হিসাবে আমি এই বক্তব্য কামনা করি। সরকারকে বিভ্রান্ত করা, সরকার করোনা ভাইরাসকে অবহেলা করেছে, প্রথমত এই বক্তব্য পরিহার করা উচিত। বলেন যে যারা বিদেশ থেকে প্রথম এসেছেন ওনাদেরকে ঠিক মতো কোয়ারেন্টাইন রাখতেই হতো, এই সেই ইত্যাদি বক্তব্য। আমার শিক্ষকরা বেমালুম ভুলেই গেলেন যে লক্ষ লক্ষ মানুষের রেমিটেন্স দিয়েই ওনার বেতন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কাভার করা হয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় টাকা দেন সরকার, সেই টাকা কিন্তু আমাদের শিক্ষকদেরকেও মানে ভরণ পোষণের সকল দায়িত্ব নিতে হয়। এই রেমিটেন্স মানি কিভাবে আসে এটা কিন্তু ওনারা ভালো করে বুঝেন। যেখানে একটি পরিবারের 5 জন 6 জন করে বিদেশে রয়েছে, প্রতিটি পরিবারের একজন সদস্য মালয়েশিয়া, ওই সৌদি আরব, আমাদের দুবাই, মিডল ইস্ট বিশেষ করে থেকে অষ্টার্জিত পয়সা দিয়ে কিন্তু বাড়িতে ছোট ভাইয়ের ছোট বোনের লেখাপড়ার খরচ জোগান। ওনারা বিদেশে কতটুকু নিরাপদ ছিল করোনা ভাইরাসে, সেটাও কিন্তু আপনি যদি পরিসংখ্যান নেন দেখবেন বিদেশে বাংলাদেশে এই ভাইগুলো, যেই ভাইগুলো শুধুমাত্র অর্থের যোগান দেওয়ার জন্য এদেশ ছেড়ে চলে গিয়েছিলেন, মায়ের চোখের পানি মুছার জন্য
বাবার কষ্ট দূর করার জন্য, ছোট ভাইয়ের লেখাপড়া নিশ্চিত করার লক্ষ্যে। যেই বড় ভাইটি চলে গিয়েছিলেন তিনি কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আমেরিকার মতো জায়গায় মৃত্যুবরণ করেছেন, সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। এই খবরগুলিও ছাত্রদের রাখা উচিত, যেটা একজন শিক্ষিত মানুষ গড়ার কারিগর হিসাবে সর্বপ্রথম দৃষ্টিতে আনা দরকার। সেই মানুষগুলি যখন করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাদের কাজ বন্ধ হয়ে গেল, দেশ বিদেশে নোটিশ দিয়ে তাদের কাজ বন্ধ করে দিলেন, থাকার জায়গাটা পর্যন্ত যেখানে নেই, তারা বাংলাদেশ যদি প্লেন বন্ধ করে দেওয়া হতো তাহলে তাদের অবস্থাটা কি হতো, লাশের সারি এই বীর বাঙালির কি পরিমাণ হতো বিদেশের মাটিতে, এইটা কি একটু ভেবে দেখেছেন? সরকারকে দোষারোপ করার আগে সরকার পরিচালনার মতো গুণ এবং জ্ঞান আমাদের অর্জন করতে হবে। শুধু তাই নয়, মানবতার দৃষ্টিতে বিশ্ব মানবতার মা আজকের প্রধানমন্ত্রী, এটা শুধু বিশেষণ নয়, এটা বাস্তবতা। তিনি কিন্তু বাংলাদেশের সেই নাগরিকগুলিকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছেন। দিস ইজ দ্য রিয়েলিটি। অন্যান্য দেশের মতো নয়। বঙ্গবন্ধুর কন্যা নরপিচাস ওই বঙ্গবন্ধু হত্যার বিচার যারা করেনি তাদের মতো কিন্তু নয়। তিনি কিন্তু জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার করেছেন, স্বাধীনতা বিরোধীদের বিচার করেছেন। তার মধ্যে নৈতিকতা এবং সামাজিকতা এবং রাষ্ট্রের ধরন করণ ভরণ সবকিছু তার মধ্যে রয়েছে। শিক্ষায় দীক্ষায় সব দিকে কিন্তু পারদর্শী মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম একজন। সেই জন্য আমি বলি, রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে দোষারোপ না করে বাস্তবতাকে সেলুট করার চেষ্টা আমাদের করতে হবে। সব ক্ষেত্রে রাজনীতি নয়, কিছু কিছু ক্ষেত্রে মানবতা, সততা, নিষ্ঠা এবং মহানুভবতা প্রকাশ করা জরুরি হয়ে পড়েছে। যারা এটা করেন নাই তারাই কিন্তু এই বাংলাদেশের দীর্ঘদিন বঙ্গবন্ধুর খুনিদের পক্ষ নিয়ে, ওই কখনো বিএনপি কখনো জামাতের পক্ষ নিয়ে নিজেরা রূপায়িত, গুণান্বিত এবং সামাজিকভাবে প্রভাবিত হয়েছিলেন। ওই দিন কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে। রাষ্ট্র এখন আর এগুলি মানতে চায় না। রাষ্ট্র খুনি চক্রের হোতা, সামাজিকতা ভঙ্গকারী, মিথ্যাবাদী, মিথ্যাচার করা এবং কাউকে শুধু শুধু ছোট করার যে অপপ্রয়াস, সেটাকে মোকাবেলা করার জন্য আজকে বিশ্ব মানবতার মা বাংলাদেশকে ডিজিটাল পদ্ধতিতে আইসিটি উপহার দিয়ে আজকে সকলের কাছাকাছি নিয়ে গিয়েছেন। আজকে কিন্তু সবকিছুই ধরা পড়ছে। এই যে আমরা কথা বলছি, এই বিষয়টি করোনা সংকট, সরকার কতটুকু দায়ী, আমরা কতটুকু দায়ী, সরকার কি পর্যন্ত ব্যবস্থা নিয়েছেন এবং সারা পৃথিবীর অবস্থাটা কি, সেই কথা কিন্তু এখন সবাই জানে। আমি একটা ছোট আলোচক, আমার চেয়ে অনেক বড় বড় আলোচক ঘরে ঘরে বসা, আমার শিক্ষক কথা বলছেন, এরকম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এটা শুনছেন। সুতরাং বিচারকের জায়গা এখন ঘরে ঘরে মোবাইল ফোনের সামনে বসে বসে আমাদের কথাবার্তার বিচার করে ফেলবে। সেই জন্য আমি বিনীতভাবে বলবো, শিক্ষিত মার্জিত শিক্ষকদেরকে, আমার স্যারদেরকে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরাও ছিলাম, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। সততার মূর্ত প্রতীক হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্থান করে নিতে হবে। বাস্তবতা নিয়ে কথা বলতে হবে। সরকারকে প্রেশার ক্রিয়েট করা এটা অনৈতিক নয়, এটা নীতিমালার মধ্যেই পড়ে, কিন্তু সেই বিষয়টি হবে যথাযথ। সেটা কোনো ব্যক্তিকে ছোট বড় করার জন্য নয়, রাষ্ট্রকে ছোট বড় করার জন্য নয়। সেটা হলো ন্যায় অন্যায় এগুলি বুঝে শুনে আমাদের প্রতিটি বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করা উচিত। তারপর মিস্টার রূপক, আপনি যে কথাটা বলেছেন, আপনি একজন পারফেক্ট অর্গানাইজার এবং জার্নালিজমে আপনার যথেষ্ট গুণ এবং জ্ঞান রয়েছে, যেটা আমরা লক্ষ্য করেছি। ইতিপূর্বেও আপনার এই প্রবাস দর্পণে আমি এসেছিলাম, কথা বলেছি। আমি অনুরোধ করব আপনাকে যে আজকে যে শিক্ষা ব্যবস্থা, এখানে যেহেতু দুইজন শিক্ষক নেতা রয়েছেন, ওনাদের কি আমার অনুরোধ থাকবে, সরকারের কি ব্যবস্থা করলে
কি করলে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখা যায়। যেমন জাহাঙ্গীর সাহেব বলেছেন যে 20% ছেলে মেয়ে পরীক্ষা দিবে, ভর্তি হবে অথবা অ্যাপ্লিকেন্ট হবে, হয়ই নেই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা বাংলাদেশের জন্য আমি মনে করি পীড়াদায়ক। এইটা থেকে মুক্ত করার জন্য সরকারকে নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই ক্ষেত্রে ওনাদের সাজেশনটা কি, এটা যদি আলোচনায় অংশগ্রহণ করেন, এটা যদি আমাকে অবহিত করেন, আমি যথা সময়ে যেখানে বলা দরকার আমি সেই কথাগুলো শেয়ার করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। এটা আমাদের জন্য খুবই জরুরি। আমি জাহাঙ্গীর সাহেবকে সে কারণে ধন্যবাদ জানাই। আর আবাদুল স্যার আরেকটি কথা আমি বিনীতভাবে বলবো, সেটা হলো যে সরকারের কোনো ব্যবসায়ী না, ব্যবসা যারা করছেন, গার্মেন্টস বলেন, স্পিনিং মিল বলেন, এই সরকারের আমলে এই গার্মেন্টস এই ব্যবসাগুলো কিন্তু গড়ে উঠে নেই, পর্যায়ক্রমে গড়ে উঠেছে। সুতরাং সরকার কোনো ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নেন না। সরকারের সিদ্ধান্ত জাতির মঙ্গল, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে সরকারের ভুল থাকলে আপনাকে পারফেক্ট একটা সাজেশন আমি কামনা করি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ নজরুল ভাই। আবার আসবো, আমি এখন যাবো আমাদের সাংবাদিক খালেক কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বত্র। নিখিল বত্র, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের কাছে। ধন্যবাদ রূপক দা। বাবু ভাই অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন সার্বিক পরিস্থিতি। এর আগে আমাদের শিক্ষক নেতা প্রফেসর ওয়াইদুল ইসলাম স্যার এবং জাহাঙ্গীর স্যার দুজনই বিস্তারিত বলেছেন। এখানে আসলে একজন সংবাদকর্মী হিসাবে আমার কাছে যেটি মনে হয়েছে, এই করোনা কালে স্বাস্থ্য খাতের মতো শিক্ষা খাতেও সমন্বয়হীনতা এবং সিদ্ধান্তহীনতার একটা লক্ষ্য করা গেছে। এবং আমি মনে করি যে এক্ষেত্রে যদি আমরা এই সমন্বয়হীনতা এবং সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে এসে সকলের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিতে পারি, যেহেতু করোনা আরো দীর্ঘস্থায়ী হবে এবং করোনা চলে গেলে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ হবে, সে বিষয়গুলো নিয়ে যদি আমরা এখন আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে মনে হয় আমাদের এগিয়ে যাওয়া অনেক বেশি সহজ হবে। বিশেষ করে আপনি দেখবেন এই করোনা কাল শেষ হলে আমাদের শিক্ষক নেতারা নিশ্চয়ই বলবেন, বহু শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না। পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে যে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, যারা কয়েক লক্ষ শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে থাকে, তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না। তারা ইতিমধ্যেই তাদের বাসা ভাড়া শিক্ষা প্রতিষ্ঠান ফেলে দিয়ে শিক্ষকদের বিদায় করে অনেকেই চলে গেছে। আর এখন যেটি চলছে অনলাইন শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমরা কতজন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারছি, কতটুকু প্রভাব রাখছে, এইটি আরো কি করে সুন্দর করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে, সেটি মনে হয় এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। কারণ তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সংকটের মুখোমুখি পড়বে। এই বিষয়গুলো নিয়ে আমি আশা রাখবো আগামীতে আমাদের নজরুল ইসলাম বাবু ভাই, মাননীয় সংসদ সদস্য, তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে আছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও খুব আস্থাভাজন। সেক্ষেত্রে সংশ্লিষ্টতার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনিও সেই অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আমাদের শিক্ষক নেতারা, আমাদের শিক্ষা সংশ্লিষ্টরা যদি তার কাছে সেই সকল সুপারিশগুলো তুলে দেন এবং তিনিও সেসব জায়গায় আলোচনা করেন, এবং আমি মনে করি যে বাবু ভাইয়ের কথার সূত্র ধরেই দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা যদি সেই জাতীয় উন্নয়ন এবং অগ্রগতির কথা বিবেচনা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে সৎ পরামর্শটি দিয়ে আমরা মনে হয় এগিয়ে যেতে পারি। এবং সেক্ষেত্রে সরকারি দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যথাযথ ইতিবাচক ভূমিকা থাকবে বলেও আশা করি। ধন্যবাদ সকল। ধন্যবাদ নিখিল বত্র, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় দেওয়ার জন্য। আমি যাব আমাদের কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ অধ্যক্ষ জাহাঙ্গীর ভাইকে। জাহাঙ্গীর ভাই, যে কথাটা বললেন আমাদের মাননীয় এমপি, যে আপনাদের কি পরামর্শ রয়েছে, কি পরামর্শ দিবেন, এই মুহূর্তে কি করা উচিত সরকারের? ধন্যবাদ রূপক। এখানে দুইজন
তিনজন আলোচক, আমাদের মাননীয় সংসদ নজরুল সাহেব, ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওবায়দুল ইসলাম স্যার এবং নিখিল ভদ্র, ওনারা আলোচনা করেছেন। আমি কিন্তু আমার আলোচনায় প্রাথমিক পর্যায়ে বলার জন্য চেষ্টা করছি। আমি আবারও একটু আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বলতে চাই, আমাদের শিক্ষা নিয়ে ভাবনাটা খুবই ভালোভাবে ভাবার প্রয়োজনীয়তা আছে। আমি বলি যে কোনো একটা জিনিসের একটা সাময়িক সংকট, আর শিক্ষার সংকটটা কিন্তু জেনারেশন গ্যাপের সংকট সৃষ্টি করে। এই কথাটা ভাবতে হবে। আমাদের কিন্তু পুরো প্রায় আমাদের টোটাল জনগোষ্ঠীর 1/3 কিন্তু শিক্ষার্থী। সুতরাং এই বিরাট একটা শিক্ষার্থী কিন্তু 1/3 শিক্ষার্থী মানে 5 কোটির মতো শিক্ষার্থী আছে আমাদের দেশে। এটা পৃথিবীর বহু দেশে 5 কোটির লোকই নাই। এই বিষয়টা বিবেচনা রাখতে হবে। এই যে জেনারেশনটা এই 6.5 মাস চলে গেছে বা সামনে আরো সময় যাবে, তাদেরকে এই জায়গাতে ব্যাক করে আনার জায়গা ধারাবাহিক পজিশনে আনার জন্য এটা খুবই কঠিন কাজ। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি তো টেলিভিশনে দেখতেছিলাম যে ভারতের ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি আজকে খেলতে গেছিল, বলছে যে 5 মাস পরে মাঠে নেমে সে বল ঠিকভাবে ধরতে পারছে না, বল ঠিকভাবে ব্যাট করতে পারছে না। তাহলে বুঝতে পারেন যে আমাদের শিক্ষার্থীদের অবস্থাটা কি অবস্থা দাঁড়াবে। আমার মনে হয় এই জিনিসটা গবেষণার বিষয় এবং ভাবনার বিষয়। আমাদের একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি, আমাদের মন্ত্রণালয়গুলো, আমরা যারা স্টেক হোল্ডার, শিক্ষার সাথে আমরা যারা সম্পৃক্তভাবে সরাসরি জড়িত, আমার 36 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, এই সময়কালীন অবস্থায় আমি ইউনেস্কোর সাথে 3টা মিটিংয়ে যুক্ত ছিলাম। আজকেও ভারতের একটা এডুকেশন নিয়ে আমি ইন্ডিয়ার 3টা ইয়ার সাথে আমি ওয়েবেনের সাথে মিটিং করেছি 3 সপ্তাহ ধরে। তাদের যে এডুকেশন নিয়ে তারা কি ভাবছে সেসব কথাবার্তাগুলো নিয়ে। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের যে মন্ত্রণালয়গুলোর কাছে অন্যরা পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা এগুলোর ফিডব্যাকের জন্য যে কথাবার্তাগুলো বলার জন্য আমরা কিন্তু কোনো জায়গা পাচ্ছি না, প্ল্যাটফর্ম পাচ্ছি না, বা কথাবার্তাগুলো আমাদের জায়গা থেকে শোনা হচ্ছে না যে আসলে ক্রাইসিসটা মূল কোন জায়গায় ক্রাইসিস হয়ে যাচ্ছে। আমি তো উদাহরণ দিয়ে বলেছি যে বাবু ভাই এটা ভালো করে খেয়াল করেছেন, 20% স্টুডেন্ট কেন ভর্তি হয় না? ভর্তি না হওয়ার মূল কারণ তাদের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। অনেকে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় থাকতেন, তাদের মা বাবার সাথে তারা চলে গেছেন। আর্থিক অসঙ্গতি আছে, যে অসঙ্গতির কারণে সে ভর্তি হতে গেলে তার পরবর্তীতে শিক্ষা জীবন কিভাবে চালাবে এই জিনিসটা করতে পারছেন না। সুতরাং এই জিনিসটা দেখা দরকার, এই জিনিসটা লোকালি এটা এখনই নজর দেওয়া দরকার এবং এদের ভর্তির বিষয়টা বিবেচনা রেখে করা দরকার। কারণ 2019 সাল থেকে এই প্রবণতাটা দেখা যাচ্ছে। 2019-এ যে এসসির স্টুডেন্ট কমে গেছে, এসএসসির স্টুডেন্ট কমে গেছে, 2020-এ একই অবস্থা ঘটতেছে। এসএসসি যে আছে এইগুলো কার্ভটা নিচের দিকে নেমে যাচ্ছে। সুতরাং কেন হচ্ছে এটা যদি ঠিকভাবে বিবেচনা করে কাজ না হয় তাহলে কিন্তু সংকটটা কিন্তু হবে না। আমাদের এই যে অফলাইন এবং অনলাইনের যে বৈষম্যটা হচ্ছে, অনলাইনে শিক্ষার্থীদের আনার জন্য তাদের জন্য ভাতার দেওয়ার প্রয়োজনীয়তার কথা আমি বলতেছি, জরিপ করে জেনে সেটা যেন দেওয়া হয়, তারা যেন সেটাতে যুক্ত হইতে পারে। এটা হচ্ছে আমার সাজেশন বাবু ভাইয়ের কাছে, আমি এটা বলতে চাই। আরটা হচ্ছে আর্থিক অসঙ্গতি। একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে আমি একটা কথা বলতে চাই। ভর্তির জন্য মাত্র 3 দিন সময় দেওয়া হয়েছে, 13, 14, 15। বাংলাদেশে বহু কলেজ আছে একসাথে 3000 জন ভর্তি করবে। আপনি করেন এই শিক্ষার্থীগুলো ভর্তি হতে গেলে ব্যাংকে লাইন ধরে টাকা দিয়ে বা যে কোনো পদ্ধতিতে টাকা দিয়ে যদি করতে হয়, এখন সেপ্টেম্বর মাসটা পুরা খোলা বন্ধ রাখা হয়েছে, অন্য কোনো কাজকর্ম নাই। আমরা কিন্তু বোর্ডগুলোকে এটা জানাইছি, বোর্ড বলছে মন্ত্রণালয় থেকে এটা হচ্ছে না। মাননীয় সংসদে বাবু ভাই আপনি একটু ভালো করে খেয়াল রাখবেন, 3 দিন নয়, এটা কমপক্ষে 10 দিনে সুযোগ দেওয়া দরকার। সমস্ত কাজকর্ম শেষ, শুধু ভর্তির জন্য তারা যেন কোনো হুড়োহুড়ি করে ভিড় করে আমাদের স্বাস্থ্যবিধিটা লঙ্ঘিত না হয়। ছেলেরা যেন ভর্তি হওয়ার জন্য, তো গার্ডিয়ানরা ভর্তি হওয়ার জন্য গিয়ে যেন আক্রান্ত হয়ে ফেরত না আসে, এটার জন্য সময়টা বৃদ্ধি করা দরকার। এইটা আমার সুনির্দিষ্টভাবে অনুরোধ। এবং অনলাইনের জন্য জরিপ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে জরিপ নিয়ে কারা এটাতে যুক্ত হতে পারতেছে না তাদের জন্য কিছু ভাতা দেওয়া যায় কিনা সেটা সুযোগ করা দরকার। আরেকটা তো আমি বলেছি, প্রয়োজন আমাদের সেশনটা জানুয়ারির 1 তারিখের পরিবর্তে মার্চের 1 তারিখ বা এপ্রিলের 1 তারিখে নিয়ে যাওয়া দরকার। পরের মাসটা 9 মাস নেব, এই মাসে যা কিছু ঘাটতি হয়েছে সেটা আমরা পূরণ করার জন্য চেষ্টা করব। আমি এখানে প্রথমে আলোচনায় এটা বলতে ভুলে গেছি, দুঃখিত, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আগস্ট মাস শোকের মাস,
আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই আগস্টে আরো অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে। সেটা হচ্ছে 21শে আগস্টের হত্যাকাণ্ড এবং 17ই আগস্ট সিরিজ বোমার মাধ্যমে একটা হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত, হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা এমডিজিতে যে লক্ষ্যগুলো অর্জিত হয়েছিল, এসডিজিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পর্যায়ে আমরা আছি 2 বছর, এই 20 সাল এবং 21 সাল 2 বছর চলে যাওয়ার পর্যায়ে এসেছে। এখানে কিন্তু আমরা টার্গেট একটারও কোনো কাছাকাছি জায়গা ইউনেস্কোর 3টার সময় আমি ছিলাম, কোথাও আমরা জায়গায় যেতে পৌঁছতে পারতেছি না। সুতরাং আমাদের এইগুলো যদি বিবেচনায় না করা হয়, আমরা তখন যে প্রশংসাগুলো পেয়েছিলাম আমরা এই সংকটের জায়গাগুলো করবো। আরেকটা বিষয় আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার বলা দরকার, সেটা আমি বাবুইকে উদ্দেশ্য করে বলতে চাই। ভ্যাকসিন রাজনীতির একটা জায়গায় অপরাজনীতির জায়গাতে বাংলাদেশ পড়ে যাওয়ার সম্ভাবনা আমি লক্ষ্য করতেছি। এই ক্ষেত্রে আমার একটা সুস্পষ্ট দাবি আছে। আমি বলতে চাই, আমাদের একজন লোকও যেন ভ্যাকসিনের বাইরে না থাকে, সবাই যেন বিনামূল্যে ভ্যাকসিন পেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং সেটা এখন থেকে যদি পরিকল্পনা না হয়, ভ্যাকসিন যখন আসবে তখন কিন্তু এটা করা যাবে না। কারণ এই বিনামূল্যে না দিলে যে ক্রাইসিসটা হয় তার একটা লক্ষ্য, টেস্ট বিমুখ হয়ে গেছে মানুষ। শুধুমাত্র 200 টাকা টেস্টের টাকা নেওয়ার জন্য চিন্তা করে মানুষকে টেস্ট বিমুখ করে ফেলা হয়েছে। যেখানে 18,000 থেকে 20,000 টেস্টে যাইতো, আজকের তথ্যে অলরেডি নিখিল পত্র বলেছে 11,000 কতজনের টেস্ট হচ্ছে। সুতরাং এই জায়গাটা আমাদের তো করতে হবে না, আমাদের বাস্তব অবস্থা কিন্তু সেই জায়গায় নয়। আমি সেই কথাটা বিবেচনা করে আমি এই কারণে আগে করোনা পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা বলতে চাইনি, আমি শিক্ষা নিয়ে বলতে চেয়েছিলাম। আমি বলতে চাই এই জায়গাটা এখন থেকে বিবেচনা করে কিন্তু পরিকল্পনাগুলো গ্রহণ করে অগ্রসর হওয়া দরকার, না হলে সেটা হবে না। আমি আবারও আরেকটা কথা বলতে চাই, আমাদের বিরাট একটা সংখ্যক শিক্ষক আছে, সরকার ডাটাবেস করেছে 80,000-এর মতো শিক্ষক, 25,000-এর মতো কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, যারা সরকার থেকে কোনো টাকা পায় না, এমপিও পায় না। কিন্তু প্রতিষ্ঠান বন্ধের কারণে শিক্ষার্থীরা বেতন ভাতা দিতে পারছে না, না দেওয়ার কারণে এই শিক্ষকরা কিন্তু প্রতিষ্ঠান থেকে কোনো টাকা পয়সা পাচ্ছেন না। তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। অনেক শিক্ষক আছেন যারা রাস্তায় ফেরিওয়ালা করে আম বিক্রি করতেছেন, রিক্সা চালাচ্ছেন বা বিভিন্ন পেশাতে যুক্ত হয়ে তারা জীবন যাপন করছেন। এই দিকেও নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা আমি বলতে চাই। সুতরাং আমি অনুরোধ করব যে আমাদের যে সংকটগুলো আছে সেই সংকটগুলোর বিবেচনা রেখে কাজগুলো করা। কওমি মাদ্রাসা সংক্রান্ত যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটা আমি মনে করি এটা একটা ভুল বার্তা যাচ্ছে, সেই বিষয়টাও পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। আমাকে যে আলোচনায় এখানে আহ্বান করা হয়েছে, যুক্ত করা হয়েছে, সেই জন্য আমি প্রবাস দর্পণকে এবং আমাদের অন্যান্য যারা আলোচক বিন্দু আছেন, যারা আলোচনা অংশ নিয়েছেন, তাদের সুচিন্তিত মতামত দিচ্ছেন, বক্তব্য রাখছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আমি এখন যাবো ডক্টর ABM উবাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবং উবাইদুল ভাই, আমরা বলতে চাই আজকে অনুষ্ঠানে আমাদের মাননীয় এমপি বলছেন যে পরামর্শ দেওয়ার জন্য, আপনার কি পরামর্শ দিবেন এই শিক্ষা ব্যবস্থা এই সংকটটা কাটিয়ে ওঠার জন্য, কি পরামর্শ থাকবে? আপনাকে ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি একটু আগে আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব যে কথাটা বলেছেন যে সরকারের সমালোচনা না করে বরং তাদেরকে ভুলটা ধরিয়ে দিলে তাদের দেশ পরিচালনা সহজ হয়, এটা উনি বলেছেন। অত্যন্ত ভালো কথা, আমি ওনাকে শ্রদ্ধা জানাই, কেন উনি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য, বাংলাদেশের আইন প্রণেতা। তো সেই জায়গা থেকে ওনার বিশাল দায়িত্ব আছে। আমি সমালোচনা করছি না বাবু ভাই, আপনাদের কিছু কিছু কথা বলা না বললে তো আসলে আপনাদের ভুলগুলো না বললে তো হয় না ভাই। আমি আর কিছুই না, আপনি সহজভাবে নেন। সেটা হলে এই যে দেখেন, আপনি বলেছেন বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা, আপনি দেখেন বিপন্ন মানবতার পাশে দাঁড়াতে গিয়ে এই দাঁড়ানোর কাজটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের না বা সরকারের না, সবারই দায়িত্ব। এই মুহূর্তে এই বাংলাদেশে বন্যা চলছে, বানবাসীদের পাশে দাঁড়ানো আপনার আমার সবার দায়িত্ব। তেমনি করে বানবাসী এই করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব, যারা আমাদের মতো যারা সবাই দায়িত্ব। সেই জায়গা থেকে যদি এই বাংলাদেশের বিরোধী দল বা বিএনপির মতো এক সংগঠন যখন ত্রাণ নিয়ে যায়, সেই ত্রাণ বলে হামলা করা হয়, সেটা কি মানবতার পাশে দাঁড়ানোর জন্য বাধা না? সাতক্ষীরায় এই বাধা হয়েছে, সাতক্ষীরায় এই হামলা হয়েছে বিএনপি ত্রাণ বহরে। তারপরে বাংলাদেশের যে কোনো জায়গাতে
যখনই কোনো ধরনের কোনো বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে সেখানে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে কোনো না কোনো বাধা দেওয়া হয়েছে যাতে করে তারা যেতে না পারে। কারণ ওই মনে হচ্ছে যেন এই কাজ শুধুমাত্র সরকারই করবে, এই কাজটা বোধহয় অন্য কেউ করতে পারবে না। আমি যদি বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াই, বিশ্ববিদ্যালয়ের কথাও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আপনি পড়ে আসছেন সেখানে কথাই বলি, সেখানে একটা সংগঠন সেখানে কিছু বেসিন লাগানোর জন্য চেষ্টা করেছিল। সেই বেসিন লাগাতে গিয়ে আমি নিজে আমার প্রক্টরকে ফোন করেছি, উনি বলেছেন যে না বেসিন লাগানো যাবে না। কারণ কি না, ওখানে তো লাগানো যাবে না। টিএসসি এলাকায় মানুষজন আসা যাওয়া করে, চলাফেরা করে, মানুষকে তো হাত ধোয়ার জন্য টিএসসি যায় না, টিএসসি তে এলে হাত ধোবে হয়তো বা, সতর্ক হতে হবে। বাসা থেকে হাত ধোয়ার জন্য টিএসসি থেকে আসবে না। টিএসসি বেসিন যদি পায়, সাবান পায়, তারা নিজেদের হাতটা যদি অপরিষ্কার থাকে ধুয়ে ফেলতে পারবে। এই মুহূর্তে আমাদের সরকার বলেছেন, সবাই বলছে, স্বাস্থ্য খাতে সবাই বলছে যাতে করে বর্তমান অবস্থায় সবাইকে থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই কাজ সাথে বাধা দেওয়া হয়েছে। আমরা জানি ত্রাণের চাল চুরি করা হয়েছে, চুরি করেছে, সেই লোকগুলো কার আইডেন্টিফাই করেন না আপনারা, তাদের শাস্তি দেন না, তাদেরকে নিয়ে আসেন না শাস্তির আওতায়, তাহলে অন্যায়গুলো হবে না। তো আমরা তো সেটাই চাই, আপনারা দেশটা সুন্দর পরিচালনা করেন, জাতি উপকৃত হবে, দেশ উন্নত হবে। আমরা স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 30,000 করে যদি আমার করোনা করা যায়, পরীক্ষা করা যায়, তাহলে বাংলাদেশের মোটামুটি বোঝা যাবে সমস্যা তাড়াতাড়ি দ্রুত শেষ হবে। এখন যে হারে করোনা টেস্ট করা হচ্ছে, এই হারে টেস্ট করলে আমাদের আগামী 50 বছর লাগে বাংলাদেশে মোট জনসংখ্যা টেস্ট করতে। 50 বছরের মধ্যে আগামী মাসে আবার কি হবে? আমি যাকে আজকে টেস্ট করেছি তার 1 মাস পরে তার যে করোনা সংকটে পড়বে না, আক্রান্ত হবে, এই গ্যারান্টি কে দিবে? সো এগুলোকে আমরা সমালোচনা ধরেন, তাহলে বলবো কিছু বলার নাই। আপনি এটাকে গঠনমূলক নেন যে হ্যাঁ দেশের ভালোর জন্য আপনি যেমন চান, আপনার অবদান সরাসরি আছে, আমরা হয়তো পরোক্ষভাবে করতে পারতেছি, কিন্তু সবাই চায় আমাদের দেশ ভালো। আপনি একটু আগে আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন বাংলাদেশ অনেক শিক্ষকরা এখন ফেরিওয়ালা করছে, এটা আমিও জানি। এখন এই মুহূর্তে করোনা কালে অনেক শিক্ষকরা তার পেশা বদলাচ্ছেন। কেন বদলাচ্ছেন? এই মুহূর্তে বেসরকারি স্কুলগুলো বা প্রাইভেট স্কুলগুলোতে তারা বেতন পাচ্ছে না, তারা আজকে 5টা মাস তারা চালাতে পারছে না, সংসার চলছে না। ঢাকা শহরে অলিতে গলিতে যান, দেখা যাবে সে জায়গায় এখন টুলেট পাওয়া যায়, অনেক জায়গায় টুলেট ছিল না আগে, এখন টুলেট পাওয়া যায়। কেননা 30% লোক বাসা ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে, চাকরি হারিয়েছে। এগুলো কিন্তু বাস্তবতা। আমাদের নিখিল ভট্টাচার্য বলছেন যে স্বাস্থ্য খাতে অবস্থা, এখন মানুষ হাসপাতালে যেতে চায় না, হাসপাতালে গেলে বরং আরো মানুষ করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে চিকিৎসা করার জন্য হাসপাতালে না গিয়ে বাসায় চিকিৎসা নেয়। কেন নেয়? হাসপাতালের প্রতি ভরসা নাই, জনগণের ভরসা পাচ্ছে না হাসপাতালে যেতে, হাসপাতালে গেলে আরো বিপদে পড়তে পারে। আমি স্বাস্থ্য খাতকে যদি মানে মানুষের সেবা দিতে না পারি, স্বাস্থ্য খাত মানুষের সেবা খাত, সেই সেবা খাতে যদি আমরা পৌঁছাতে না পারি, মানুষ যদি যেতে বাস্থা না পায়, স্বাস্থ্য খাত যদি ভেঙে যায়, যদি এই ডাক্তার সাবরিনার মতো মানুষ আপনাদের মানে সেবা দেয়, যদি সেখানে শাহেদের মতো মানুষ সেবা দেয়, তো সেই স্বাস্থ্য খাতটা কোথায় যাবে ভেবে দেখেন ভাই একটু। জনগণ কি পাবে আপনাদের কাছ থেকে, জনগণ সরকারের কাছ থেকে, সেটা ভাবার বিষয় আছে অবশ্যই। তারপরে আমি বলবো যদি হ্যাঁ অনলাইন এডুকেশনের কথা, বাংলাদেশের 60% এর উপরে লোক হচ্ছে গ্রামে বাস করে, গরিব মানুষ, তাদেরকে আপনি অনলাইন এডুকেশন এখন দিচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছি অনলাইন এডুকেশনে, আমার ক্লাসে ছাত্র সংখ্যা 120 জন। আমি প্রথম যেদিন ক্লাস শুরু করলাম আমি পেলাম 90 জন। এখন আমি 90 জন মেনে নিলাম, 90 জন হতেই পারে, এটা ন্যাচারাল যে ক্লাসরুমেও আমার যখন ইন্টারেক্টিভ ক্লাস নেই, ইন্টারেক্টিভ ক্লাসের সময় হয়তো এরকম কিছু কম হতে পারে, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল দিনে ডে বাই ডে তাদের সংখ্যা কমে যাচ্ছে, গত ক্লাসে আমরা পাচ্ছি হয়তো অনেক শিক্ষকরা পাচ্ছে 40%, 60% নাই, 50% নাই। সো এই ব্যাপারগুলো আমাদের ভাবিয়ে তোলে। কারণ এই ব্যাপারগুলো হয় কেন, যে এখানে অনলাইন এডুকেশনে গ্রামের লোকদের ওয়াইফাই সুবিধা নাই, ব্রডব্যান্ড সুবিধা নাই, তারা ডাটা কিনে তাদেরকে ক্লাস করতে হচ্ছে, বাড়িতে তারা ডাটা পাচ্ছে না, পল্লী বিদ্যুৎ ইউজ করে তারা তাদের নেটওয়ার্ক চালাচ্ছে, নেটওয়ার্ক একটু পরে আসে, এখন নাই, কারেন্ট চলে গেল, চার্জ দিতে পারছে না মোবাইলে, অনেক স্মার্টফোন নাই, বাড়িতে কারেন্ট না থাকার কারণে অনেক অন্য জায়গায় কোথাও স্কুলে ছাদে গিয়ে তারা নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করেছে। এগুলো বাস্তবতা, আমরা একবারে সরাসরি ক্লাস করতে গিয়ে আমরা ফেস করেছি, কথাগুলো ছাত্রদের কাছে শুনেছি আমরা। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আমি যে এডুকেশনের ভিতরে তো আছি বলে প্রত্যক্ষ এই খাতে আমরা কাজ করতেছি, সেখানে আমরা এই কথাগুলো দেখতে পাচ্ছি। সেই কথাগুলো আপনারা যদি মোকাবেলা না করেন, এগুলোকে আপনারা যদি মানে মাথায় না ঢুকান, তাহলে হবে কি জাতিতে আসলে অনলাইন এডুকেশন দিয়ে শিখতে হয় না। দূরশিক্ষণ এবং অনলাইন একই রকম অবস্থা। আমরা চাই ক্লাসে ইন্টারেক্টিভ ক্লাস হতে হবে, অনলাইন ক্লাস না, সরাসরি ক্লাস হতে হবে।
সেই ক্লাসটা করার জন্যই আমি সমালোচনা কেন করেছি, যাতে করে যদি এই করোনা মোকাবেলা তাড়াতাড়ি করা যায় তাহলে ছাত্রদেরকে আমরা ক্লাসে পাবো। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম জায়গা হলো হল, প্রথম জায়গা হলো ক্লাসরুম, হল, ক্লাসরুম, টিভি রুম, তারপরে আমাদের সেমিনার রুম, লাইব্রেরি, সেই সব জায়গায় যদি এই করোনা অবস্থায় আমরা ইউনিভার্সিটি খুলে দেই, কি ভয়াবহ অবস্থা আপনি ভেবে দেখেন একবার। তো এগুলাকে আগেই তো বলছি, এই জন্যই আগে যদি আমরা করোনাকে মোকাবেলা করতে পারতাম এই কথাগুলো আসতো না, এই কথাগুলো আজকে বলতে হতো না। তার মানে করোনাটাকে আমরা প্রথমেই আমরা গুরুত্ব দেই নাই। স্বাস্থ্য খাতে আমার কি বলে এটাকে পিপি ডাক্তারদের নাই, ডাক্তাররা মারা যাচ্ছেন, স্বাস্থ্যকর্মীরা মারা যাচ্ছেন। আমার মাস্ক যেখানে বলা হয় N95 মাস্ক নিয়েও দুর্নীতি করা হয়েছে, এগুলো তো আমাদের চোখের সামনে দেখা, পত্রিকায় দেখা, এগুলো তো আমাদের নতুন কিছুই না, পুরানো কথা। তবে হ্যাঁ, আমরা যদি এখন এই গত বাজেটে আপনি দেখেছেন ভাই, বাজেটে আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের যে সংকট, এই সংকটের ভিতরে আমাকে মোকাবেলা করতে হলে ইন্টারনেট ফ্যাসিলিটি দিতে হবে, সবাইকে দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে হবে, নেটওয়ার্কের দাম কমাতে হবে। তা কিন্তু করেন নাই বাজেটে, কিন্তু নেটওয়ার্কের দাম, মোবাইলের দাম কিন্তু কমে নাই। তাহলে আপনি যদি এই শিক্ষাটাকে আপনি প্রাথমিক গণশিক্ষা মানে সংসদীয় কমিটির সদস্য, সেই জায়গাতে আপনারা কেন মানে সরাসরি হস্তক্ষেপ করেন নাই? করলে আজকে হয়তো এই অবস্থা ঘটতো না। আমরা আশা করতাম যে না, সবার কাছে দাঁড় গোড়ায় সবাই নেটওয়ার্ক পৌঁছে যাবে কম মূল্যে, বিনামূল্যে, সেই ব্যাপারগুলো আসে না এখনো। সো আমি বলবো আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, ন্যাশনটাকে বাঁচান। আগামী দিনে দেখেন খাদ্য সংকট দেখা দেবে করোনা শেষ হওয়ার পরে। করোনা শেষ হওয়ার পরে এখন আপনি মুরগির ফার্ম, পোল্ট্রি ফার্ম বলেন, অন্যান্য বাণিজ্য বলেন, মাছ চাষ বলেন, সব জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। এই বাধাগ্রস্ত হলে আমার শিক্ষার্থীরা সেই মানে খাদ্য সংকটে পড়বে। খাবার খাবে নাকি স্কুলে বেতন দিবে, পড়তে আসবে নাকি আগে পেটে ভাত দিবে, এই ব্যাপারগুলো আমাদের মোকাবেলা করতে হবে। সো আমরা চাই আপনারা এগুলাই মোকাবেলা করে দেশটাকে সুন্দর মতো পরিচালনা করেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি, জাতি আপনার আমার সবারই জাতিকে কিছু দেওয়ার মানে প্রয়োজন আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ইসলাম ধন্যবাদ ওবায়দুল ভাই, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার আমাদের সময় দেওয়ার জন্য। আমি যেমন মাননীয় সংসদ সদস্য জনাব নুজনাব বাবু ভাই, এখানে অনেক আলোচনা হয়েছে, আমরা শেষ পর্যায়ে আজকে কি বলবেন আপনি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে? আমি জাহাঙ্গীর স্যারকে ধন্যবাদ জানাই যে উনি সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব রেখেছেন, যেগুলো সত্যিকার অর্থে জাতির জন্য সংকট উত্তরণের জন্য খুব জরুরি হয়ে পড়েছে। আমি কথা বলছি আপনাদের পাশে বসে, আমি এইটুকু বলে যাচ্ছি যে আমি 2 দিনের মধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব, শিক্ষা সংক্রান্ত কমিটির সাথে কথা বলে এই বিষয়গুলি নিয়ে অবশ্যই জরুরি ভিত্তিতে আলোকপাত করব। আর এখানে জাহাঙ্গীর স্যার যেটা বলেছেন যে কোনোভাবে কোনো ক্রমেই আমাদের পরীক্ষা থেকে ছেলে মেয়েদেরকে বঞ্চিত করা হবে উচিত নয়, এটাকে আমি শতভাগ অকুণ্ঠ সমর্থন জানাই। কারণ আমাদের কিন্তু এখনো শুনতে হয় 71 এর ঘটনা। সেই সময় 72 এবং 71 যারা মুক্তিযুদ্ধের জন্য পরীক্ষা দিতে পারে নাই কিন্তু পরবর্তীতে দিয়েছে, তাতেও কিন্তু ইজ্জত রক্ষা হয়েছে। আর যদি পরীক্ষা ছাড়া মানে একটি সেশনকে আমরা অতিক্রম করে দেই, তাহলে কিন্তু এইটা ওই ছাত্রছাত্রীদের জন্য ভয়াবহ সংকটে দাঁড়াবে এবং রীতিমতো একটা প্রজন্মের কাছে তারা তাদের জবাব দেওয়ার জায়গা থাকবে না। সেই জন্য উনি একটা ভালো প্রস্তাব দিয়েছেন ওই মার্চ থেকে শুরু করা, এইটা নিয়েও আমি কথা বলবো। পরবর্তীতে আমি জাহাঙ্গীর সাহেবের সাথে, স্যারের সাথে যোগাযোগ করব। আর স্যার ওবায়দুল স্যার যেটা বলেছেন, আমি স্যারকে বলবো, আমি সমালোচনা নিষেধ করিনি। সমালোচনা, আলোচনা, বিবেচনা, বিবেক, বুদ্ধি, আত্মসংযম, এটা একটা পরিপূর্ণ মানুষের আত্মজীবনীর মধ্যে। আমি মনে করি একটা মানুষের বিবেক, বুদ্ধি, আত্মসংযম এবং আলোচনা সমালোচনা এটা বাধ্যতামূলক, এটা থাকবেই, এটা থাকাটা জরুরি। কিন্তু সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। আমি কিন্তু এই বিবেকবিহীন কথাটা বলি নাই যে আপনি এই সমালোচনা করতে পারবেন না, কিন্তু বিষয়টা হলো আপনার পজিশনটা আমার কাছে ভিন্ন। আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্ব দেন, আমি সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। আপনার কাছ থেকে আমি ভিন্ন মত পোষণ করি তা না, আমি আপনার কাছে ভিন্ন বক্তব্য আশা করি তাও কিন্তু না। কিন্তু আমি মনে করি আপনি জাগ্রত বিবেক
আপনার কাছ থেকে আমি যেটা আশা করব, যেমন আপনি আজকে বলছেন অনলাইনে যেটা ক্লাসে ছাত্র পাচ্ছেন না, ভয়াবহতা এই আজকে সারা বাংলাদেশে যেভাবে অনলাইন কাজ করার কথা, আইসিটি যেভাবে কাজ করার কথা সেভাবে পরিপূর্ণতা আসেনি। আমি বলবো যে বাংলাদেশে আমরা বসবাস করি, আমি যখন ছাত্র, আপনি যখন শিক্ষক, তখন আমরা কম্পিউটারকে ভালো করে চিনি না, ল্যাপটপ শব্দ মাত্র নাম শুনতে শুরু করেছি। সেই দেশে এই সরকারের সময়েই কিন্তু আজকে প্রাইমারি স্কুলে পর্যন্ত ল্যাপটপ পৌঁছে গিয়েছে, সারা বাংলাদেশে ওয়াইফাই সংযোগ হয়েছে, যেটা ঐতিহাসিকভাবে স্বীকৃত যে এই সরকারের কাছে আমরা সবাই ঋণী হয়ে আছি। কারণ যেখানে পৃথিবীর উন্নত দেশগুলো আজ থেকে 20 বছর আগে ইন্টারনেট ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ, সেখানে আমরা মাত্র শুরু করেছি। আমি সেটাই বলবো যে সরকারকে সাবাস দিতে হবে যে এই প্রয়োজনীয়তাটা সরকার বুঝতে পেরেছিলেন। ইতিপূর্বে যারা সরকার পরিচালনা করেছেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর, জিয়াউর রহমানের সাথে খালেদা জিয়ারা, এরা তো এগুলি কল্পনাই আনেন নাই। সুতরাং এই বিষয়টাকেও কিন্তু সাধুবাদ জানানো দরকার যে এই সরকার আজকে এই সুযোগ সুবিধাটা দেওয়ার কারণেই আপনি অ্যাটলিস্ট 60% 40% আপনার ছাত্রের সাথে আপনি এই কথা বলতে সুযোগ পেয়েছেন, আপনার লেকচারটা অন্তত পক্ষে পৌঁছে দিতে পারছেন। আরেকটি কথা আপনি খুব ভালো বলেছেন যে এই স্মার্টফোনের অভাব, ল্যাপটপের অভাব, ওয়াইফাই লাইনের সংযোগ ব্যবস্থার অভাব, এটা কিন্তু সত্য। এইটাকে দূর করার জন্য এই যে আপনি একটা কথা বলেছেন, এটাকে আমি বলবো যে আপনি পথ দেখিয়েছেন। যিনি পথ দেখান তিনি থাকেন সবার সামনে, সেই জায়গায় কিন্তু আপনার সম্মান আলাদা। আমাকে কোটি কোটি টাকা আমরা এই রাষ্ট্রের টাকা প্রণোদনা দিতে পেরেছি। আমরা থাউজেন্ড জনপ্রতিনিধি, 66,000 জনপ্রতিনিধি সারা বাংলাদেশে কাজ করে। এর মধ্যে 20-30 জন মানে বিভিন্ন অকারেন্সে চাল ডাল বিতরণী অনিয়ম করেছে, তাদের গ্রেপ্তার করা হলো, তাদের বরখাস্ত করা হলো। তারপরেও আপনি বলেন সরকার ব্যবস্থা নিচ্ছে না। একজন সাবরিনা, একজন বাটপার ওই সাহেব, এগুলো কিন্তু সরকারের কাদের দায়বদ্ধতা আপনি দিতে পারবেন? আপনার সুশীল সমাজের মানুষ হিসাবে আপনাদের বক্তব্য অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। কিন্তু আমি বলবো এই ধরনের বিশ্বের সব জায়গায় এই ধরনের টাউটদের জন্ম হয় বলেই আপনাদের মতো গুণী লোকদের দরকার হয়। টাউট, পাটপার এবং জনবিচ্ছিন্ন মানে বাচাল, এগুলি সারা পৃথিবীরই একটা এই আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি থাকি। ওদেরকে মোকাবেলা করার জন্যই কিন্তু আপনাদের মতো জ্ঞানী গুণী লোকের প্রয়োজন। আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে যখন বারবার ওই সাবরিনাকে আর সাহেবকে গ্রেপ্তার করে পানিশমেন্ট তার দরজায় চলে এসেছে, সেই ক্ষেত্রে যদি আমরা ওইটাকে পুঁজি করে বলি, তাহলে বাংলাদেশে যে 2 লক্ষ 3 লক্ষ মানুষ সুস্থ হলেন, কার দ্বারা হলেন, তাদের কথা কে বলবে? সেই ডাক্তারদেরকে সাবাসটা দিবে কে? আপনার বিবেক শুধু সাবরিনার সময় কাজ করে, আর আরেকজন ডাক্তার সাইমা যখন সারাদিন কাজ করে তখন তাকে আপনি জ্ঞান গুণ দিয়ে আপনি বিচার করেন না। সেটা আমার দুঃখ, আর কি, সেটাই আমি কষ্ট পাই। আমার বিবেকটাকে আমি মানে ভুল পথে ধাবিত করছি কিনা আপনাদের মতো শিক্ষকদের সামনে আসলে প্রশ্ন জাগে, আমি কি আসলে ভুল করছি কিনা। আসলে বাস্তবতা হলো যে আসলে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে প্রত্যাশা নিয়ে আশান্বিত জাতিকে একান্নভুক্ত করেছেন, একটি জায়গায় নিয়ে এসেছিলেন, সেটা ছিল আমরা ভালো থাকতে চাই, ভালো থাকবো। সেই জায়গাটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিলেন যারা, তারা নিরবিচ্ছিন্ন এবং পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন অনেকে। আর যারা টিকে আছেন তারা জনবিচ্ছিন্ন হয়েছেন। এখন কাউকে স্যালাইন দিয়ে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই। এখন মানুষ অকপটে স্বীকার করে ভালো মন্দ। সরকারের ব্যর্থতা থাকতে পারে, সরকারের খারাপ থাকতে পারে। সেই ক্ষেত্রে যেমন জাহাঙ্গীর স্যার বললেন এই ইয়ের কথা, আমাদের ভ্যাকসিনের কথা, এটা কিন্তু একটা মানে খুব আমি অনার দিয়ে ওনাকে বলবো ইয়েস অ্যাকসেপ্টেড। এটা এত সুন্দর প্রস্তাব, এটা কিন্তু
মানে সরকারকে গ্রহণ করা দরকার। কারণ আপনি দেখেন সরকারের কত টাকা কত দিকে যায়। আমি আমি নিজেই দেখেছি প্রতিটি প্রাইমারি স্কুলে 2টি করে ল্যাপটপ দিয়ে শিক্ষকদের ল্যাপটপ চালনা এগুলি শেখানো হয়েছে। আবার হাই স্কুল গুলোতে আমরা সব হাই স্কুল গুলোতে আমরা একটি করে ল্যাব করে দিয়েছি, কলেজগুলিতে ল্যাব করে দিয়েছি। তো এই যে একটা সুশিক্ষা আজকে যেটা দ্রুত ছড়িয়ে দেওয়া দরকার বাংলাদেশের নাগরিকদের কাছে, সেইটা নিয়ে তো বিগত দিনের সরকার কথা বলেন নাই। তখন তো আপনি শিক্ষকদের প্রতিনিধি, আপনি তো তখন সরকারকে এই কথাটা বলে সাহায্য করেন নাই। এই যে আমাদের ব্যর্থতা, এই ব্যর্থতার কারণেই আমাদের দীর্ঘসূত্র কাজ করছে প্রত্যেকটা সফলতার পিছনে। আপনারা যদি জীবনের প্রথম থেকেই এই সঠিকভাবে যখন তখন যেমন তেমন এই চিন্তা না করে যখন যেটা ভালো সেটাই বলা উচিত, এইটার সাথে যদি সম্পৃক্ত হতেন, আপনার বিবেক বুদ্ধি আত্মসংযম এবং গুণ এবং জ্ঞান এটা যদি আপনি সকল সরকারকে সাহায্য করতেন, তাহলে অনেকটা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। যাই হোক, আমি সেই দিকে আলোচনা সমালোচনা যেতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই, জাতির সংকট উত্তরণে আপনাদের মতো বিবেকবান মানুষগুলো সকল কিছু ভুলে গিয়ে সরকারের পাশে দাঁড়াতে হবে। কারণ সরকারই পারেন আমাদের এই কঠিন দুঃসময় থেকে উত্তরণ করার পথ দেখাতে, আমরা পারি সাহায্য করতে। আমরা আসুন, উই আর হেল্পার, গভর্নমেন্ট আমাদের স্টিয়ারিংটাকে ঠিক রেখে আমরা কাজ করি। এখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সচেতন জায়গা, ওখানে আপনি বেসিন বসাবেন, এইটা আসলে খুব প্রয়োজন। তারা আমার গুলিস্তান রিক্সাওয়ালারা হাত দিতে পারে না, সেখানে নিয়ে যদি সাজাইতেন তাহলে আমি খুশি হইতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোন জায়গা আছে টিএসসিতে পানি নেই, হাত ধোয়ার জায়গা নেই, কিন্তু যেখানে আপনার দরকার সেখানে আপনি যান না গাবতলী বাস টার্মিনালে, যান না সায়দাবাদ বাস টার্মিনালে, দেন না সারপাটা বেসিন। আমার গরিব মানুষগুলো একটু বাঁচুক, আমার বাসের ড্রাইভাররা একটু হাত সাবান দিয়ে পরিষ্কার করুক। আমরা কিন্তু দিয়েছি স্যার। আমি একটা এলাকার পার্লামেন্ট সদস্য হিসাবে কাজ করছি, জাতীয় সংসদের সদস্য হিসাবে। আমি আমার এলাকায় আমি ওপেন, সেক্রেট এবং অনেস্টলি, ইউ আর মাই গার্ডিয়ান, আপনাদের সামনে রেখে বলছি, আমি বঙ্গবন্ধু, আপনি একটা ইঙ্গিত দিয়েছেন বিশেষ একটা লোকের অনুষ্ঠানের জন্য, অর্থাৎ জাতির পিতার কথা আপনি বলতে চেয়েছেন, তার জন্ম শতবার্ষিকী। ছি স্যার, লজ্জা হয়। জন্ম শতবার্ষিকী জাতির পিতার গর্বের সহিত বলবেন, যেই মানুষটির জন্ম না হলে আপনি আজকে স্বাধীন চেতা শিক্ষক হতে পারতেন না, এই জাতির কাছে আপনার কোনো গুরুত্ব থাকতো না। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সম্মান দিতে যদি সংকোচ বোধ করেন, তাইলে এদেশে 8 পাস খালেদারা আপনাদের প্রতিনিধিত্ব করবে, এটাই স্বাভাবিক। আর সেটাকে চরম সত্য মেনে নিয়ে লজ্জিত জাতি হিসাবে মাথা নত করে নতজানু হয়ে থাকবেন, এটাই কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে জবাব দিয়ে তার সামনে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি বলি যে এমন কাজ করুন, এমন জায়গায় বসুন যেখানে বসলে কেউ বলবে না ওট, আর এমন কথা বলবেন না যেটা বলার পরে সাথে সাথে হয়ে যাবে জোট। থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকে আমাদের মাননীয় অতিথি যারা যুক্ত হয়েছিলেন। আমরা আগামীকালকে অনুষ্ঠানটা আমাদের হচ্ছে আগামীকাল রাত 9টা এবং ইউকে সময় বিকাল 4টা অনুষ্ঠান। আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন অনুষ্ঠান শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।